2016 সালের এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্ট কিন্তু সারা ভারতবাসী জেনে গেছে। সেই বিষয়টা নিয়ে আমি কিছু বলছি না, তবে যে বিষয়টা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে সেটা হচ্ছে এই যে 26,000 শূন্যপদ তৈরি হয়েছে, সেই শূন্যপদে পরীক্ষা কবে হবে? 3 মাসের মধ্যেই কি হবে? আর যদি সেই পরীক্ষা হয় তবে সেই পরীক্ষাতে কারা বসতে পারবে? শুধু কি 2016 সালে যারা ফর্ম ফিল আপ করেছিল তারা, নাকি বাইরের ছেলে মেয়ে যারা ফ্রেশার্স হিসেবে রয়েছে তারাও বসতে পারবে? এই বিষয়টা নিয়েই কিন্তু দ্বন্দ্ব শুরু হয়েছে, কারণ দুরকম মত উঠে আসছে। কালকে অর্থাৎ রায় ঘোষণার পর দুপুর 2টোর সময় যখন মাননীয় মুখ্যমন্ত্রী যখন সাংবাদিক সম্মেলন করেছিলেন তখন তিনি একটা কথা বলেছিলেন। চলো সেই ভিডিওটা একটু দেখে নিই। যে 3 মাস যখন কোর্ট টাইম দিয়েছে, 3 মাসের মধ্যেই প্রসেস করে কোর্টের ভার্ডিক্ট মেনেই যে 25,000কে বাতিল করা হয়েছে তাদের, এবং সেই সময় যারা অ্যাপ্লাই করেছিল, এটা 2016-র কেস সম্ভবত, সেটা এসএসসিটা ভালো বুঝবে, ইটস অটোনমাস অর্গানাইজেশন, তাদের মতো করে করবে এটা, এবং আমরা চাই এটা তাড়াতাড়ি হয়ে যাক, কারণ এদের ভবিষ্যৎ যেন হেলদোলের মধ্যে হিন্দোলে দোলা না। তাহলে তোমরা বুঝতেই পারছো, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই বক্তব্যের মাধ্যমে বোঝাতে চেয়েছিলেন যে শূন্যপদ তৈরি হয়েছে, অর্থাৎ যারা চাকরিহীন হয়েছে তারা এবং 2016 সালে যারা ফর্ম ফিল আপ করেছিল প্রত্যেকে কিন্তু পরীক্ষা দিতে পারবে। তবে আজকে পর্ষদ সভাপতি সাংবাদিক সম্মেলনে কিন্তু একটা কথা উল্লেখ করলেন, সেটা হচ্ছে তিনি বুঝতে পারছেন না যে এই নিয়োগ প্রক্রিয়ায় শুধুমাত্র 2016 সালের চাকরি প্রার্থীরাই অংশগ্রহণ করতে পারবে, নাকি বাইরের ফ্রেশার্স প্রার্থীরাও অংশগ্রহণ করতে পারবে। তিনি বললেন এই বিষয়টা নিয়ে লয়ারদের সঙ্গে তিনি কথা বলবেন। যাই হোক, একটা দ্বন্দ্ব কিন্তু থেকেই গেল। তা চলো আজকে মাননীয় পর্ষদ সভাপতির বক্তব্যটা একটু শুনে নিই। সেটাই বললাম, আমাদের যা সংশয় আছে এটা একটা সংশয়ের মধ্যে যেমন একটা বলা হলো, সেটা আমরা অবশ্যই এটা মানে আইনি পরামর্শ অলরেডি নিয়েছি, ইতিমধ্যে নিয়েছি কালকে, কিন্তু 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 এখনো সম্পূর্ণ চূড়ান্ত সিদ্ধান্তে যায়। সংশয় ধরুন, এটা খুব স্বাভাবিক প্রশ্ন যে কারা অংশগ্রহণ করবেন, এটা কি সম্পূর্ণভাবে সবাই করবেন, নাকি এটা যে পুরনো যারা আছেন তাদের মধ্যে সীমাবদ্ধ হবে, এটা তো না, টেন্টেডরা তো হয়তো করতে পারবেন না, সবই জানবার ব্যাপার আছে, কারণ রায়ের যে বয়ান তা থেকে স্পষ্ট করে বারণ করে দেওয়া নেই, আবার কিছু ছাড়ের কথা আনটেন্টেডদের জন্য বলা আছে। সুতরাং এই সবই খুবই আমাদের কাছে এখনো পর্যন্ত একদম 100% স্পষ্ট নয়। তাহলে তোমরা এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বুঝতেই পারছো দ্বন্দ্ব কিন্তু তৈরি হয়ে গেল। এখনো পর্ষদ সভাপতি কিন্তু 100% এই মন্তব্যে অনড় না যে শুধুমাত্র 2016 সালের প্রার্থীরাই পরীক্ষা দিতে পারবে। তিনি বলেছেন চিন্তাভাবনা চলছে, বিবেচনা করা হবে। এবার আসি আমাদের বক্তব্যে। দেখো, 41 পাতার সুপ্রিম কোর্টের যে রায় আমাদের সামনে এসছে, অর্থাৎ রায়ের কপি যেটা আমাদের সামনে এসছে, সেখানে কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলা আছে। এই ফ্রেশ রিক্রুটমেন্ট বলতে কি শুধুমাত্র 2016 সালের চাকরি প্রার্থীদের নিয়েই নতুন করে রিক্রুটমেন্ট করা হবে, নাকি বাইরের থেকে ক্যান্ডিডেট নেওয়া হবে? এই বিষয়টা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে। তবে আমাদের ব্যক্তিগত মতামত, 2016 সালের যে সমস্ত চাকরি প্রার্থী সেই সময় ফর্ম ফিল আপ করেছিলেন এসএসসি গ্রুপ ডি, গ্রুপ সি, নবম দশম এবং একাদশ দ্বাদশে, সেই সংখ্যাটা ছিল 26 লাখ। পরীক্ষায় বসেছিল মোটামুটিভাবে 22 লাখ, যার মধ্যে 2,91,000 নবম দশম এবং 11-12-এর প্রার্থী ছিল। বাকিটা গ্রুপ ডি ও গ্রুপ সির। সেই সমস্ত চাকরি প্রার্থীদের বয়স কিন্তু অনেকটা বেড়ে গেছে এই 10 বছরে। অনেককে কিন্তু বয়সের ছাড় দিয়ে এই পরীক্ষাতে বসতে দিতে হবে। তাদের সঙ্গে যদি নতুন চাকরি প্রার্থীদের এই চাকরির পরীক্ষা নেওয়া হয় তাহলে কিন্তু পুরনো চাকরি প্রার্থীরা অনেক পিছিয়ে যাবে। বিষয়টা কিন্তু খুব সহজেই তোমাদের অনুমেয়। কারণ দেখো, একটা পিজি স্কেলের টিচার যে শুধুমাত্র সবসময় 11-12 স্কুলেই চাকরি পাবে তার কোনো মানে নেই। অনেককে কিন্তু পিজি স্কেল হওয়া সত্ত্বেও আপার প্রাইমারি বা নবম দশম রয়েছে এমন স্কুলে পাঠানো হয়েছে, যারা দীর্ঘদিন পড়ানোর অভাবে বা চর্চার অভাবে কিন্তু অনেক কিছু ভুলে গেছেন। এবার তারা যদি লড়াইতে নতুন করে নামেন বা পরীক্ষা দেন তাহলে তারা কিন্তু পিছিয়ে যাবেন, এটাই বাস্তব। সুতরাং 2016 সালের কোনো চাকরি প্রার্থী চাইবে না যে এই পরীক্ষাটাতে নতুন ফ্রেশ ক্যান্ডিডেটরা বসুক। ওদিকে প্রায় 10 বছর কোনো চাকরির পরীক্ষা নেই,
যারা একবারও পরীক্ষা দেয়নি তাদের কথাটাও অবশ্য ভাবা দরকার। এখন দেখার বিষয় সরকার এবং পর্ষদ কি সিদ্ধান্ত নেয়। তবে আমার যেটুকুনি ব্যক্তিগত মতামত মনে হচ্ছে এই যে 26,000 ভ্যাকান্সিতে 2025-এ পরীক্ষাটা হবে, সেটাতে কিন্তু শুধুমাত্র 2016 সালের প্রার্থীরাই বসতে পারবে। তবে আমরা আশা করব এর সাথে সাথে নতুনদের কথাটাও চিন্তাভাবনা করা হবে, কারণ দীর্ঘদিন পরীক্ষা নেই। এই রিক্রুটমেন্টে তারা অংশগ্রহণ করতে না পারলেও তাদের জন্যও যেন একটা বড় ভ্যাকান্সি নিয়ে খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট প্রসেস চালু হয়, কারণ সব দিকেই শুধু যোগ্য অযোগ্যদের নিয়ে আলোচনা। যারা 10 বছর কোনো চাকরির পরীক্ষাই দিতে পারলো না বিএড মাস্টার্স নিয়ে, তাদের কথা কিন্তু কেউ ভাবছে না। এবার তাদের কথা ভাবার কিন্তু সময় এসেছে এবং তাদের পরীক্ষাও নিতে হবে। আর একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, অনেকে ভাবছে কিন্তু 3 মাসের মধ্যেই পরীক্ষা হবে। তবে পর্ষদ সভাপতি কিন্তু পরিষ্কার আজকে বলে দিয়েছেন যে এত বড় একটা প্রক্রিয়া 3 মাসের মধ্যে হয়ে ওঠা সম্ভব না, এবং সুপ্রিম কোর্টের অর্ডার কপিতে কোথাও লেখা নেই যে 3 মাসের মধ্যেই এই পরীক্ষা নিতে হবে। তবে পরীক্ষা নেওয়া হবে, সেটা একটা সময় সাপেক্ষ, কারণ প্রায় 20 থেকে 26 লাখ প্রার্থী যারা 2016-তে ফর্ম ফিল আপ করেছিল এবং পরীক্ষায় বসেছিল, তারা হয়তো আবার এই পরীক্ষায় বসবে। সুতরাং এটা করতে কিন্তু একটা সময় লাগবে। প্রত্যেকের আমাদের ধারণা যে এই পরীক্ষা হলেও হয়তো 2025-এর নভেম্বর ডিসেম্বরের আগে না, এবং নিয়োগ হতে হতে প্রায় 8-10 মাস লেগে যাবে। 22 লক্ষের প্রক্রিয়া সম্ভব করা, পরীক্ষা নেওয়া, নিশ্চয়ই বিজ্ঞপ্তি, কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। যখন একজন বলছেন যে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করো, এটা সবাই বোঝেন যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় 3 মাসে শেষ হতে পারে না, কারণ পরীক্ষা নিতে হয়। পরীক্ষা নিয়ে তারপরে তার ফলাফল পাবলিশ করার পরে ইন্টারভিউ নিতে হয়। তাহলে কত ইন্টারভিউ নিতে হতে পারে, তাহলে অত ইন্টারভিউ নেওয়া, তারপরে প্যানেল পাবলিশ করা, তারপরে তার কাউন্সেলিং করা, একটা নয় একাধিক। প্যানেলের মেয়াদ থাকে 1 বছর। সুতরাং এটা যে সম্ভব নয়, সেটা প্যানেলের মেয়াদও তো 1 বছর থাকে। তা ঠিক আছে, ধন্যবাদ। যাই হোক, যারা প্রস্তুতি নিচ্ছ বা নেবে তারা ভালো করে কিন্তু আবার প্রস্তুতি নাও। জানি যে প্রস্তুতি নেওয়াটা এখন অনেক কঠিন, তা সত্ত্বেও কিন্তু নিজেদের বাঁচার তাগিদে নিতে হবে। এবার যে কথাটা বলবো সেটাতে হয়তো একটু বিতর্ক তৈরি হবে, কিন্তু দেখো এটা একটা বাস্তব কথা। এই যে চাকরিটা গেল, এই চাকরি যাওয়ার দায় কি শুধুমাত্র চাকরি প্রার্থীদের? যারা নিয়োগকর্তা তাদের কি কোনো দায় নেই? তারাই তো প্রসেসটা দেখিয়েছে যে ঘুষের মাধ্যমে চাকরি নাও। দেখো, ঘুষ দেওয়া যেমন অপরাধ, নেওয়াও তেমন অপরাধ। সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে আমাদের একটাই দাবি এবং অনুরোধ, সাধারণ মানুষ হিসেবে যারা যারা ঘুষ নিয়েছে তাদেরও কিন্তু শাস্তির ব্যবস্থা অবশ্যই করা হোক। শুধুমাত্র চাকরি প্রার্থীদের উপর খাড়ার ঘা নেমে আসবে, এটা কিন্তু হতে দেওয়া যায় না। যারা এই ঘুষের রাস্তাটা দেখিয়েছে তারাও যেন ছাড় না পায়। যাই হোক, মুখ্যমন্ত্রী এবং পর্ষদ সভাপতির এই স্ববিরোধী ও দ্বিমত পোষণের ফলেই কিন্তু আজকে চাকরি প্রার্থীরা বুঝতে পারছে না কি হতে চলেছে। তবে যাই হোক, আমরা চাইব খুব তাড়াতাড়ি সবার সামনে আসুক এবং প্রত্যেকে সঠিকভাবে প্রিপারেশনটা নিতে শুরু করুক। তবে এই মুহূর্তে কিন্তু একটা কথা খুব মনে পড়ছে, সেটা হচ্ছে বর্তমানে রাজ্যে একজন বিরোধী মমতা ব্যানার্জির অভাব। সত্যি বলতে বর্তমানে যা ঘটছে চাকরি প্রার্থীদের নিয়ে, তাতে করে আমরা কিন্তু খুব মিস করছি একজন বিরোধী মমতা ব্যানার্জিকে। যদি উনি থাকতেন আজকে বিরোধী হিসেবে, তাহলে কিন্তু সরকারের টনক নড়তো এবং উনি নড়িয়ে দিতেন। আর আজকের বিরোধী থাক, তাদেরকে নিয়ে যত কম বলা যায় ততই ভালো। লড়াইটা কিন্তু শুধুমাত্র চাকরি প্রার্থীদের। জানতে হবে কোনো রাজনৈতিক নেতা তাদের পাশে নেই, তাদের লড়াইটা নিজেকেই লড়তে হবে, নিজেদের অধিকার নিজেদেরকেই ছিনিয়ে নিয়ে আসতে হবে। এখনও ঈশ্বরের কাছে প্রার্থনা করব যারা যোগ্য তারা যেন স্বপদে সসম্মানে নিজেদের স্কুলগুলোতে ফেরত যেতে পারে। আজ একদম লাস্টে এসে একটা ছোট্ট গল্প বলি, প্রত্যেকে শুনে কিন্তু তারপর ভিডিওটা শেষ করবে। জঙ্গল ছোট হয়ে আসছিল, তবুও গাছেরা সেই কুঠারকেই ভোট দিচ্ছিল, কারণ কুঠারের হাতলটা যে কাঠেরই তৈরি, আর গাছেরা ভেবেছিল কুঠার বুঝি তাদেরই একজন। আজ এটুকুই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।